দাবা খেলার শুরুতে যখন বোর্ডে সকল গুটি থাকে তখন যে কোনো চাল অবশ্যই বিচার বিবেচনা করে দেয়া উচিত। একটি ভুল চাল পরাজয়ের কারণ হতে পারে, তাই অত্যাধিক সতর্ক থাকতে হবে। ভাবতে হবে এই চাল দিলে প্রতিপক্ষ কি উত্তর দেবে, অথবা আমারই বা লাভ কি। কিন্তু বাস্তবিক পক্ষে এটা সম্ভব নয়, কারণ প্রতিপক্ষের হাতে অনেক অপশন থাকে। সব অপশন বিচার করে চাল দেওয়া সময় সাপেক্ষ এবং সম্ভব হয় না। তাই আমাদের জানতে হয় কিছু মূলনীতি বা সূত্র, কেবল কয়েকটি সূত্র, যা জানলে আপনাকে প্রতিপক্ষের সব গুটি নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু সূত্রসমূহ মেনে চলবেন, প্রতিপক্ষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সূত্রসমূহ শেখার পূর্বে দাবাড়ুদের কাছে আমার একটি প্রশ্ন। কখনো কি এমন কোনো অবস্থার সম্মুখীন হয়েছেন যেখানে আপনার এবং আপনার প্রতিপক্ষের সমান গুটি ছিল, কিন্তু আপনার কোনো ভালো চাল ছিল না? এই উদাহরণটি লক্ষ্য করুন। হোয়াইট প্লেয়ার এবং ব্ল্যাক প্লেয়ার উভয়েরই সমান সংখ্যক গুটি থাকা সত্ত্বেও হোয়াইট প্লেয়ারের কোনো ভালো চাল নেই। এখন সে যে গুটিই চালুক না কেন, ব্ল্যাক প্লেয়ার কোনো না কোনো ক্ষতি করবেই। অর্থাৎ আমরা বলতে পারি যে হোয়াইট প্লেয়ারের অবস্থা এমন হয়ে গেছে যা প্রতিরোধ করা কঠিন। যখন কোনো অনভিজ্ঞ খেলোয়াড় অভিজ্ঞ দাবাড়ুর সাথে খেলে অথবা সফটওয়্যারের লেভেল হার্ড করে খেলে, তখন প্রায়ই এইরকম অবস্থার সৃষ্টি হতে পারে। চলুন একটি সরল উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার করে বুঝতে চেষ্টা করি। এই খেলায় ব্ল্যাক প্লেয়ারের একটি নৌকা এবং হোয়াইট প্লেয়ারের একটি ঘোড়া আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে ব্ল্যাক প্লেয়ারের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। ধরুন ব্ল্যাক প্লেয়ার G5 চালল। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা কোনো ভুল চাল নয়, কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন, এখন হোয়াইট প্লেয়ারের বিজয় নিশ্চিত। কিভাবে? G4। ব্ল্যাক প্লেয়ারের এখন নৌকা ছাড়া চালার মতো অন্য কোনো গুটি নেই। নৌকা B1, B2 ঘরে যেতে পারবে না, রাজা দ্বারা ক্যাপচার করা যাবে। B4, F5 ঘরে গেলে পণ দ্বারা ক্যাপচার করা যাবে। B6, B8, C5, E5 ঘরে গেলে ঘোড়া দ্বারা ক্যাপচার করা যাবে। বাকি B3 বা B7 ঘরে গেলে নাইট C5 ফোর্ক করে রুক ক্যাপচার করা যাবে, অথবা D5 ঘরে গেলে নাইট B6 ফোর্ক করে রুক ক্যাপচার করা যাবে। অর্থাৎ এখান থেকে ব্ল্যাক প্লেয়ার যাই চালুক না কেন রুক হারাবে, পরে সহজেই হোয়াইট প্লেয়ার বিজয়ী হতে পারবে। সুতরাং G5 চালটি ঠিক মনে হলেও এটি ব্লান্ডার বা সাংঘাতিক ভুল। খেলার বিভিন্ন পর্যায়ে আমরা এই রকম সাধারণ চাল দিয়ে থাকি, যা ভালো মনে হলেও প্রকৃতপক্ষে মোটেই ভালো চাল নয়। দক্ষ দাবাড়ুরা এইসব বিষয় বুঝতে পারেন। এই দীর্ঘ বিশ্লেষণ তারা অল্প সময়ে সম্পন্ন করতে পারেন, যার ফলস্বরূপ এইরূপ অবস্থার সৃষ্টি হয়। সমান গুটি থাকলেও আমাদের হাতে কোনো ভালো চাল থাকে না, ঠিক এইভাবে নৌকা হারানো ছাড়া। যা হোক, আজ আমরা শিখব এইরূপ সমস্যার সৃষ্টি কেন হয় এবং আমরা কিভাবে এইসব সমস্যা এড়িয়ে চলতে পারি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটি সম্পূর্ণ দাবা খেলা প্রায় 40 চালের হয়ে থাকে, যার মধ্যে প্রথম 10 চালকে বলা হয় ওপেনিং বা শুরুর ভাগ। এই ভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বোর্ডে সকল গুটি থাকে, তাই ভুল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। শুরুর ভাগে আমাদের কিছু সূত্র মেনে চাল দিতে হয়। সূত্র নং 1, কেন্দ্র নিয়ন্ত্রণ। বোর্ডের এই 4টি ঘরকে বলা হয় সেন্টার বা কেন্দ্র। শুরুর দিকে এই 4টি ঘরকে নিজের অধীনে রাখতে হয়, অর্থাৎ এমনভাবে চাল দিতে হবে যেন প্রতিপক্ষের কোনো গুটি এই 4টি ঘরে বসতে না পারে এবং নিজের গুটিকে এইসব ঘরে বসানো যায়। এই বিষয়টিকেই কেন্দ্র নিয়ন্ত্রণ বলা যায়। এখন প্রশ্ন হচ্ছে কেন? লক্ষ্য করুন, কোনো মাইনর পিস যেমন ঘোড়া যদি বোর্ডের প্রান্তে থাকে, তবে সে 2টি বা 3টি ঘর নিয়ন্ত্রণ করতে পারে। এই সব ঘর হিসাব করে চাল দিতে পারলে ঘোড়া কোনো বিপজ্জনক পরিকল্পনায় অংশ নিতে পারবে না। কিন্তু যদি ঘোড়া বোর্ডের কেন্দ্রে থাকে, তবে সে 8টি ঘর নিয়ন্ত্রণ করতে পারে। প্রতিপক্ষকে কেবল ঘোড়ার জন্যই 8টি ঘর হিসাব করে চাল দিতে হবে, নয়তো যে কোনো সময় ঘোড়া যে কোনো বড় ধরনের বিপদ ঘটাতে পারে। কাজটি প্রতিপক্ষের জন্য পূর্বের তুলনায় এখন প্রায় 3-4 গুণ কঠিন, তাই তার ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে গেছে। একইভাবে প্রতিপক্ষের হাতি বা রানীকেও বোর্ডের কেন্দ্রে বসতে দেওয়া যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, কেন্দ্র নিয়ন্ত্রণ করব কিভাবে? লক্ষ্য করুন, বিশপ দিয়ে কেন্দ্র নিয়ন্ত্রণ করতে 2 চাল লাগবে। ঘোড়া দিয়ে 1 চালেই কেন্দ্র নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু ঘোড়া বোর্ডের মাঝখানে খেলার শুরুর দিকে বসানো যায় না, প্রতিপক্ষের বোরের তাড়া খেতে হয়। তাই উচিত সিদ্ধান্ত হচ্ছে E4 এবং D4 চালে
কেন্দ্র নিয়ন্ত্রণ করা। পরবর্তীতে ঘোড়া চেলে এইসব পণকে সাপোর্ট দেয় উত্তম। সম্ভব হলে বিশপ বা কুইন দিয়েও সাপোর্ট দেওয়া যেতে পারে। অর্থাৎ শুরুর দিকে খেলোয়াড়ের লক্ষ্য হচ্ছে কেন্দ্রের দিকে পাওয়ার সমূহকে নিয়ে যাওয়া। এমন কোনো চাল দেয়া যাবে না যার কেন্দ্রের সঙ্গে সম্পর্ক নেই। যেমন নাইট H3 চালা যাবে না, অথবা নাইট A3 চালা যাবে না। এতক্ষণ আমরা প্রথম সূত্র সম্পর্কে, অর্থাৎ কেন এবং কিভাবে কেন্দ্র নিয়ন্ত্রণ করতে হয় তা জেনেছি। এখন দ্বিতীয় সূত্র সম্পর্কে জানব। সূত্র নং 2, ডেভেলপমেন্ট বা অগ্রগতি। ডেভেলপমেন্ট বলতে বোঝায় পাওয়ার সমূহকে বাইরে বের করে নিয়ে আসা। মাইনর পিস যেমন ঘোড়া বা বিশপকে যত দ্রুত বাইরে বের করে নিয়ে আসা যাবে তত দ্রুত আক্রমণ করা যাবে। শুরুর দিকে এটি গুরুত্বপূর্ণ যে কে পূর্বে পাওয়ার সমূহকে বাইরে বের করে নিয়ে আসলো, অর্থাৎ ডেভেলপমেন্ট সম্পন্ন করলো। যে খেলোয়াড় পূর্বে ডেভেলপমেন্ট সম্পন্ন করবে সে অ্যাটাকিং এর সুযোগ আগে পাবে। অপর খেলোয়াড়কে কেবল তার উত্তর দিয়ে যেতে হবে, অর্থাৎ ডিফেন্স করে যেতে হবে। তাই বলা হয়ে থাকে যে হোয়াইট প্লেয়ার কিছুটা সুবিধা পেয়ে থাকে, কারণ হোয়াইট প্লেয়ার প্রথম চাল দেয়। ডেভেলপমেন্টের জন্য অনেক গেমবিটে পিস স্যাক্রিফাইস করা হয়। উদাহরণস্বরূপ ডেনিশ গেমবিটে পরপর 3টি পণ স্যাক্রিফাইস করা হয় যেন প্রতিপক্ষ কোনো ডেভেলপমেন্ট করতেই না পারে এবং হোয়াইট প্লেয়ারের ডেভেলপমেন্ট সম্পন্ন হয়। এতে সহজে আক্রমণ করা যায়। ব্ল্যাক প্লেয়ার একই সাথে সকল পাওয়ারের মোকাবেলা করতে পারে না। যা হোক, এখন আমরা শিখব কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়। প্রথমে D4 এবং E4 চালার পর নাইট F3, নাইট C6 চেলে ঘোড়া ডেভেলপমেন্ট করা যায়। বিশপ F4 বা বিশপ C4 চেলে বিশপ ডেভেলপমেন্ট করা যায়। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখা উচিত যেন ডেভেলপমেন্টের সময় পাওয়ার সমূহ সর্বোচ্চ সংখ্যক ঘর নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে বিশপ C4 চাললে বিশপ লাল ঘরগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বিশপ D3 চাললে বিশপ এত ঘর নিয়ন্ত্রণ করতে পারে না। আবার এমন কোনো ঘরে চালা উচিত নয় যেন পাওয়ার সমূহকে তাড়া খেয়ে আবার পিছনে ফিরে আসতে হয়। যেমন বিশপ B5 চাললে A6, বিশপ A4, B5, বিশপ B3 চালতে হয়, যা সূত্রের বিরোধিতা করে। অর্থাৎ পাওয়ার সমূহকে নিরাপদ ঘরে রাখতে হবে, যেখান থেকে সে সর্বোচ্চ সংখ্যক ঘর নিয়ন্ত্রণ করতে পারবে এবং প্রতিপক্ষ তাকে তাড়াতে পারবে না। একই গুটিকে বারবার চালা যাবে না, এতে প্রতিপক্ষ ডেভেলপমেন্টের সুযোগ পাবে। যেমন নাইট F3 এর পর অর্থহীনভাবে নাইট G5 চালার কোনো প্রয়োজন নেই। সবশেষে মেজর পিস যেমন রুক বা কুইনকে শুরুর দিকে বাইরে বের করে আনা যাবে না। এতে মাইনর পিস যেমন বিশপ বা নাইট দিয়ে রুক বা কুইনকে আক্রমণ করা যায়। মেজর পিসগুলো ফাঁদে পড়ার সম্ভাবনা বেশি থাকে। উদাহরণস্বরূপ এই খেলাটি লক্ষ্য করুন। ব্ল্যাক প্লেয়ার শুরুতে কুইন বের করেছিল, যার ফলে হোয়াইট প্লেয়ার পর্যায়ক্রমে নাইট, বিশপ, পণ দিয়ে বারবার কুইনকে আক্রমণ করে। কিছু চাল পর খেলার অবস্থা লক্ষ্য করুন। হোয়াইট প্লেয়ার কেন্দ্র নিয়ন্ত্রণ ডেভেলপমেন্ট করে ফেলেছে, আর ব্ল্যাক প্লেয়ার কিছুই না। অর্থাৎ শুরুর দিকে মেজর পিস বের করলে প্রতিপক্ষ আক্রমণ করে ফাঁদে ফেলতে পারে। ফাঁদে না পড়লেও বারবার আক্রমণ করার ফলে একসময় প্রতিপক্ষ পজিশনালি অনেকটা এগিয়ে যায়, যা আক্রমণের অনেক সুযোগ করে দেয়। সর্বশেষ সূত্র নং 3, রাজার নিরাপত্তা। রাজার উপর খেলার জয় পরাজয় নির্ভর করে, তাই শুরুতেই রাজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দাবা খেলায় ক্যাসলিং নামক যে বিশেষ ধরনের চালটি রয়েছে তার উদ্দেশ্য হচ্ছে রাজাকে নিরাপদে নিয়ে যাওয়া। লক্ষ্য করুন, কেন্দ্র নিয়ন্ত্রণ, ডেভেলপমেন্ট এর পর খেলোয়াড় সুযোগ বুঝে যে কোনো দিকে ক্যাসলিং করতে পারে। ক্যাসলিং করা রাজাকে আক্রমণ করা তুলনামূলক অধিক কঠিন। ক্যাসলিং এর ফলে রাজার নিরাপত্তার পাশাপাশি দুইটি নৌকার মধ্যে একটি সংযোগ স্থাপন হয়। খেলায় এই সংযোগ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম 8 চাল পর্যন্ত এই হচ্ছে দাবা খেলার সূত্র। যে কোনো দাবাড়ুর লক্ষ্য হওয়া উচিত প্রথম 8 চাল এইভাবে দেওয়া। যদি সে এইভাবে প্রথম 8 চাল দিতে পারে তবে নিশ্চিতভাবে সে প্রতিপক্ষ হতে অনেকটা এগিয়ে আছে। যদি আপনি সফটওয়্যারে এই পজিশনটি চেক করেন তবে দেখতে পারবেন এখানে হোয়াইট প্লেয়ার ব্ল্যাক প্লেয়ার হতে 4 পয়েন্ট, অর্থাৎ একটি ঘোড়া বা বিশপ এবং একটি পণ এগিয়ে আছে। যদিও দেখা যাচ্ছে উভয়ের গুটি সমান। যা হোক, বাস্তবে এরূপটা কখনোই ঘটবে না। প্রতিপক্ষ অবশ্যই এই 8 চালের মধ্যে কোনো কিছু চালবে। তার চালের উপর ভিত্তি করে এমনভাবে চালতে হবে যেন সর্বোচ্চ সংখ্যক গুটি দ্বারা কেন্দ্র নিয়ন্ত্রণ করা যায়, দ্রুত ডেভেলপমেন্ট করা যায় এবং ক্যাসলিং করা যায়। যদি কোনো খেলোয়াড় শুরুর ভাগে এই সব বিষয় মেনে চলে তবে তার কোনো ভুল হবে না।
যে কোনো খেলোয়াড় শুরুর ভাগে তার কোনো ক্ষতি করতে পারবে না। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা কিছু উদাহরণের মাধ্যমে খেলায় এইসব সূত্র কিভাবে প্রয়োগ করতে হয় তা শিখব।